সাঁঝাকাশে আজ আপনাকে শোনাব সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের ছোট গল্প ফ্ল্যাশব্যাক। আগে রাজধানী এক্সপ্রেসে শুধু দিল্লি কলকাতার মধ্যে যাতায়াত করা যেত। মাঝপথে থামতো গোমো, মোগলসরাই, কানপুর, কিন্তু যাত্রীর ওঠানামা হতো না, শুধু ইঞ্জিনের সারথি বদলে যেত। তারপর একদিন রাজধানী এক্সপ্রেসে মাঝপথে যাত্রী ওঠানামা চালু হলো। দিল্লি থেকে কলকাতা আসছি এই রাজধানী এক্সপ্রেসে। আমার কোচেই কানপুরের কোটা। রাজধানীর চিরপরিচিত কর্মী বন্ধুদের ঔদার্যে নৈশভোজনটা একটু গুরুতরই হলো। ঘুম এলেও ঘুমুলাম না। কানপুরের যাত্রীদের ওঠানামার পর্ব না মিটলে শান্তিতে ঘুমোতে পারবো না বলেই জেগে রইলাম। কানপুরের যাত্রীদের নির্দিষ্ট সিটের পাশেই আমার সিট, তাই মনে মনে বেশ বিরক্ত হয়েই জেগে রইলাম। সঠিক সময় নয়, তার আগেই রাজধানী এক্সপ্রেস কানপুরে এলো। আমি করিডোরে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে ধনীর দুলাল দুলালিদের ওঠানামা দেখলাম। একটু পরে ট্রেন ছাড়ল। তখনও আমি করিডোরে দাঁড়িয়ে পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছি আর সিগারেট টানছি। মনে হলো এক ভদ্রমহিলা বাথরুম যাতায়াতের পথে আমাকে যেন দেখলেন একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। মনে মনে ভাবলাম, হয়তো এত রাত্রিরে করিডোরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি বলে অবাক হলেন, অথবা অন্য কোনো কারণে। একটু পরে নিজের সিটে ফিরে এলাম। বসে বসেই ঘুমোবার চেষ্টা করি। অনেকেই এভাবে বসে বসে ঘুমোতে পারেন না, সারা রাত জেগে থাকেন। না, আমি ওই দলের না। আমি বেশ ঘুমোতে পারি, তবে মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়। উঠে পড়ি, করিডোরে যাই, সিগারেট খাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রাতের অন্ধকারে রাজধানী এক্সপ্রেস ছুটছে। আবার সিগারেট খাই, আবার দেখি। তারপর ফিরে আসি নিজের সিটে। ঘুম ভাঙলে আবার চলে যাই করিডোরে। এইভাবেই রাত কাটে। রাত তখন 2-2:30 হবে। আমি করিডোরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি একলা একলা। 2-1 মিনিট পরে এক ভদ্রমহিলা করিডোরে এসেই আমাকে বললেন, মাফ कीजिए, आप ভট্টাচার্য জি? আমি অবাক, বললাম, জি হ্যাঁ। এবার উনি হেসে বললেন, পেহচানা নেহি? আমি মুহূর্তের জন্য একবার ওকে দেখি, মুখ নিচু করে ভাবি আরো কয়েক মুহূর্ত। তারপর মাথা নেড়ে বলি, না, ঠিক চিনতে পারছি না। ওর মুখের হাসি তখন আরো স্পষ্ট, আরো উজ্জ্বল। হেসে হেসেই বলেন, আরেকবার ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা। আমি আবার ওকে দেখি, ভালো করে দেখি। ভাবি, একবার মনে হয় কোথায় যেন দেখেছি, কোথায় যেন আলাপ হয়েছে। আবার পর মুহূর্তেই মনে হয়, না, ঠিক চিনতে পারছি না। কি হলো, মনে পড়ছে না? আমি সলজ্জ হাসি হেসে বলি, না, ঠিক চিনতে পারছি না। উনি এক গাল হাসি হেসে বললেন, আমি সাবিত্রী। এবার চিনতে পারছেন তো? সাবিত্রী? হ্যাঁ হ্যাঁ, সাবিত্রী। মানে আপনি, তুমি জালানজির? সাবিত্রী হেসে বলে, যাক, তাহলে মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, সব মনে পড়েছে। আমি তো ট্রেনে ওঠার সময় তোমাকে দেখেছি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বুঝতে পারলাম তুমি আমাকে চিনতে পারোনি।
না, আমি খেয়াল করিনি। তারপর একবার তোমাকে আরো ভালো করে দেখার জন্যেই বাথরুমে গেলাম, কিন্তু তখনও তুমি চিনতে পারলে না। তখন মনে হলো তুমি যেন আমার দিকে তাকালে, কিন্তু সাবিত্রী হেসেই বলল, একবার মনে হলো, যখন চিনতেই পারলে না তখন আর আলাপ করব না। কিন্তু শেষ পর্যন্ত চলেই এলাম। আমি তো ভাবতে পারিনি যে রাজধানী এক্সপ্রেসে তোমার সঙ্গে দেখা হতে পারে। তাছাড়া বহুদিন তো দেখাশোনা নেই। হ্যাঁ, বহুকাল, প্রায় 12 বছর আমাদের দেখা নেই। 12 বছর হয়ে গেল? হ্যাঁ, ঠিক 12 বছর। আমি হেসে প্রশ্ন করি, এত বছর পরেও আমাকে চিনতে পারলে? সাবিত্রীও হাসে, বলে, আরো 12 বছর পরে দেখা হলেও চিনতে পারতাম। ওর কথা শুনে আমি অবাক হই, প্রকাশ করি না। জিজ্ঞাসা করি, কলকাতা যাচ্ছ? হ্যাঁ। তুমি এখন কানপুরেই থাকো? তুমি যখন বিয়ে করলে না, তখন আর কোথায় থাকবো? ওর কথায় আমি না হেসে পারি না। হাসছ কি? আর একটু হলেই তো আমি মিসেস ভট্টাচার্য হয়ে যেতাম, তাই না? আমি মাথা নেড়ে বলি, তা ঠিক। যাক ওসব কথা। কেমন আছো? ভালো। সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করি, তুমি কেমন আছো? ভালো। তোমার স্বামী? ভালো। ছেলে কেমন আছে? ভালো। ও কলকাতাতেই থাকে, ওখানেই পড়ছে। তাই নাকি? হ্যাঁ, ওকে দেখতে আমি প্রায়ই কলকাতা যাই। তোমার স্বামী যান না? ও ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকে যে একদম সময় পায় না, তাই আমি একাই যাই। আমি সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করি না, আবার একটা সিগারেট ধরাই। সাবিত্রী বলে, আর কত সিগারেট খাবে? ট্রেনে ওঠার পর থেকেই দেখছি কেবল সিগারেটই খাচ্ছ। একটু হাসি, বলি, হ্যাঁ, আমি একটু বেশি সিগারেট খাই। তখন তো খেতে না? তখন কি এই আমি ছিলাম? কেন? তুমি কি বদলে গেছো? বদলে গেছি কিনা জানি না, কিন্তু অনেক কিছু তো ঘটে গেছে এই 12 বছরে। তা তোমাকে দেখেই বোঝা যায়। তাই নাকি? সত্যিই বোঝা যায়। আরো 2-1 জন সিগারেট খেতে করিডোরে আসেন। মাঝে মাঝে 2-1 জন যাত্রী বাথরুম যাতায়াত করেন। সিগারেট শেষ হতেই ওকে জিজ্ঞেস করি, তোমার ঘুম পাচ্ছে না? এই ট্রেনে কি ঘুমোনো যায়? সঙ্গে সঙ্গে ও বলে, তোমার বোধহয় ঘুম পাচ্ছে, চলো ভিতরে যাই। না না, ঘুম পাচ্ছে না। লজ্জা করছো কেন? আমি তো বসে বসে দেখছিলাম। তুমি অঘরে। ও আর দাঁড়ায় না, ভিতরে আসে। আমিও আমার সিটে এসে বসি। ভাবি সাবিত্রীর কথা, না ভেবে পারি না। আমি তখন কলকাতার এক অখ্যাত দৈনিকের অতি সাধারণ রিপোর্টার। সুন্দরবনে দারুণ দুর্ভিক্ষ। সরকারি বেসরকারি উদ্যোগে শুরু হলো ত্রাণ সামগ্রী পাঠানো। মাঝে মাঝে খবরের কাগজের রিপোর্টারদেরও নিয়ে যাওয়া হয় ত্রাণ সামগ্রী বিতরণের সময়। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রফি আহমেদ কিদওয়াইয়ের সঙ্গে সুন্দরবন সফর শেষ করে ফেরার কদিন পরই আবার সন্দেশখালি থেকে লঞ্চে উঠলাম বড়বাজার রিলিফ কমিটির আমন্ত্রণে।
ওই লঞ্চেই আলাপ হলো জালানজির সঙ্গে। কমাস পরে হঠাৎ ট্রামের মধ্যে ওর সঙ্গে আবার দেখা, পাশাপাশি বসে কথাবার্তা হলো। তারপর নেমে যাবার আগে উনি ওর একটা ভিজিটিং কার্ড আমার হাতে দিয়ে বললেন, রবিবার দুপুরে আমার বাড়িতে আসুন, দুপুরে ওখানেই খাবেন। বিশেষ আগ্রহ না থাকলেও আপত্তি করলাম না, বললাম আসব। বিডন স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়েই জালানজির বাড়ি। চিনতে অসুবিধে হলো না। 3 তলায় উঠে ডান দিকে ঘুরতেই জালানজির ফ্ল্যাট। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা করলেন। স্ত্রী ও মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আদর আপ্যায়নেরও ত্রুটি রাখলেন না। খাওয়া দাওয়ার পর আমার কাজকর্ম নিয়ে অনেক কথা হলো। বিকেলবেলায় চা খেয়ে সোজা অফিস গেলাম। 5-7 দিন পর অফিসে টেলিফোন, আবার জালানজির বাড়ি নিমন্ত্রণ। আবার আমি যাই। খাওয়া দাওয়া গল্পগুজব করে কাটাই সারা দুপুর। আরও 2-3 বার এমনি আসা যাওয়ার পর জালানজি হঠাৎ একদিন বললেন, তুমি আমার মেয়েকে বাংলা শেখাও, আমি তোমাকে মাসে মাসে 50 টাকা করে দেব। 50 টাকা শুনেই আনন্দে আমি প্রায় লাফিয়ে উঠি, কিন্তু বললাম, আমি তো রোজ আসতে পারবো না। রোজ রোজ কেন আসবে? সপ্তাহে 2-3 দিন এলেই যথেষ্ট। তাছাড়া সন্ধ্যের দিকে কাগজের কাজে ব্যস্ত থাকি তো। সন্ধ্যের সময় আসতে হবে এমন কোনো কথা নেই, যখন সময় পাবে তখনই চলে এসো। আমার মেয়ে তো সারাদিন বাড়িতেই থাকে। এ বাড়িতে আসা যাওয়া করে বুঝেছি, আমার সঙ্গে সাবিত্রীর মেলামেশার ব্যাপারে জালানজির আপত্তি তো দূরের কথা, আগ্রহই বেশি। আমার খটকা লাগে। হাজার হোক মারোয়ারি, এদের সমাজে তো এ ধরনের মেলামেশা কেউই সুনজরে দেখে না। তবে কি জালানজি খুবই প্রগতিবাদী, নাকি অন্য কোনো কারণ আছে? যাই হোক, আমি জানতে চাই, কিন্তু বাংলা শিখে আপনার মেয়ের কি লাভ? জালানজি বললেন, কলকাতায় জন্মেছে, বড় হলো, কিন্তু বাংলা জানে না। এ তো অত্যন্ত লজ্জার কথা। তাছাড়া তোমার সঙ্গে আলাপ পরিচয় হলো, তাই ভাবলাম ও বাংলাটা শিখে নিক। তখন 2nd ক্লাস ট্রামে চড়ার পয়সা থাকতো না আমার পকেটে, তাই 50 টাকার লোভ ত্যাগ করতে পারলাম না। সাবিত্রীকে বাংলা পড়ানো শুরু করলাম। সোম, বুধ, শুক্র, বেলা 2:30 থেকে 4টে 4:30 পর্যন্ত। জালানজি বাড়ি থাকেন না, ওর স্ত্রী রোজ ওই সময় কোনার ঘরে ঘুমন। সামনের ঘরের গদিতে বসে আমি সাবিত্রীকে পড়াই। অজ, আম, কর, খল, একটা বাংলা খবরের কাগজ নিয়ে যাই। একটু একটু করে খবরের কাগজ পড়াবার চেষ্টা করি। সাবিত্রীকে যা বলি তাই শোনে, কিন্তু মনে হয় বিশেষ উৎসাহ নেই। তাছাড়া এই 18-19 বছরের মেয়ের মুখে হাসিও বিশেষ দেখি না। আমি অবাক হই, কিন্তু প্রশ্ন করি না। 1 মাস হয়ে গেল, মাইনে পেলাম। আমি মহা খুশি। একটা খদ্দরের পাঞ্জাবি আর মিলের একটা সাধারণ ধুতি কিনলাম। সাবিত্রী একটু সহজ হয়েছে, আমিও। পড়াতে পড়াতে আমরা কথাবার্তা বলি। খবরের কাগজ সম্পর্কেও কত কি জানতে চায়, জবাব দিই সাধ্যমতো। পড়ানো শেষ হলে রোজই 2-1টা মিঠাই আর 1 কাপ চা জুটে যায়। কোনোদিন ও নিজে, কোনোদিন ওর মা দেন। আরও 1 মাস কেটে গেল, আবার 50 টাকা পেলাম। এছাড়া মধ্যাহ্ন বা নৈশভোজনের আমন্ত্রণ তো পাই। রোজ একবার বেল বাজালেই দরজা খুলে যায়।
কিন্তু সেদিন 3-4 বার বেল বাজাবার পর সাবিত্রী চোখ ডলতে ডলতে এসে দরজা খুলল। জিজ্ঞাসা করলাম, তুমি ঘুমুচ্ছিলে? হ্যাঁ। তোমার মাও কি ঘুমুচ্ছেন? রোজ তো উনি দরজা খুলে দিয়েই ঘুমোতে যান। মা বাড়ি নেই। আমি গদিতে বসতে গিয়েও বসতে পারি না। জিজ্ঞাসা করি, মা কোথায়? বাবা আর মা তারকেশ্বর গিয়েছেন। তুমি গেলে না কেন? আপনি যে আসবেন তাই বলে তোমাকে একলা রেখে ওরা দুজনে চলে গেলেন? সাবিত্রী হেসে বলল, হ্যাঁ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি, অবাক হয়ে ভাবি, ওর বাবা মার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত বড় ফ্ল্যাটে ওকে একলা রেখে গেলেন। আজ আমার আসার দিন, তা জেনেও ওরা ওকে একা রেখে গেলেন। কি হলো? বসুন, আমি চা করে আনছি। চা করতে হবে না, আমি যাই। পড়াবেন না? সাবিত্রী যেন একটু চাপা হাসি হেসে প্রশ্ন করে। থাক, আজ আর পড়তে হবে না। এবার সাবিত্রী আমার দিকে তাকিয়ে সোজাসুজি জানতে চায়, আমি একা আছি বলে চলে যাচ্ছেন? হ্যাঁ। আমিও সোজাসুজি জবাব দিই। আমার বাবা মা যদি আমাকে একা রেখে যেতে পারেন, তাহলে আপনার পড়াতে আপত্তি কি? তোমার আপত্তি নেই? সাবিত্রী মাথা নেড়ে বলল, না। তাহলে পড়বে? সাবিত্রী হেসে বলল, আপনি পড়ালেই পড়ব। না, আমি চলে গেলাম না, বাইরের ঘরের গদিতে বসলাম। সাবিত্রী চা আর মিঠাই আনলো। চা মিঠাই খাওয়া শেষ হতেই বললাম, বইপত্র নিয়ে এসো। সত্যি পড়াবেন? সাবিত্রী হেসে প্রশ্ন করে। আমি ওর হাসি দেখে, প্রশ্ন শুনে ভয় পাই। মনে মনে ভাবি, সর্বনাশ, নিশ্চয়ই কোনো চক্রান্ত করে আমাকে এরা বিপদে ফেলতে চায়। কয়েক মুহূর্তের মধ্যে আরো কত কি ভাবি। কি ভাবছেন? সাবিত্রীর প্রশ্ন শুনে চমকে উঠি। সামলে নিয়ে বলি, না, কিছু না। আপনি কি খুব চিন্তিত? আমি সহজ হবার জন্য বলি, চিন্তিত মানে মাঝে মাঝে ভাবি, তোমার বাংলা শিখে কি লাভ? লাভ লোকসান জানি না, বাবা বলেছেন বলেই শিখছি। শুধু বাবা বলেছেন বলেই শিখছো? হ্যাঁ। এবার আমি বলি, আচ্ছা সাবিত্রী, তোমাকে দেখে মনে হয় তুমিও সবসময় কি যেন ভাবছো। কই, আমি তো কিছু ভাবি না। তুমি না বললেই আমি স্বীকার করব। সব সময় তুমি যেন অন্যমনস্ক হয়ে কত কি ভাবনা চিন্তা করো। তাই মনে হয়? শুধু তাই নয়, তোমাকে কখনো হাসতে দেখি না। সাবিত্রী চুপ করে থাকে। আমি চুপ করে থাকি না, বলে যাই, তোমাদের বাড়ির আবহাওয়াটাও যেন কেমন অস্বাভাবিক মনে হয়। তোমার বাবা যেন চান আমি তোমার সঙ্গে খুব মেলামেশা করি। হ্যাঁ, উনি তাই চান। তোমার মারও আপত্তি আছে বলে তো মনে হয় না। মার আপত্তিও নেই, সম্মতিও নেই। এবার হেসে প্রশ্ন করি, তোমার? সাবিত্রী মুখ নিচু করে বলল, আমার কথা পরে একদিন বলবো।
সেদিন আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসি। আবার পড়াতে যাই। আবার জালাঞ্জির নিমন্ত্রণ। বাইরের ঘরের গদিতে তাকিয়া হেলান দিয়ে আমি আর জালাঞ্জি কথা বলছিলাম। এ কথা সে কথার পর হঠাৎ জালাঞ্জি বললেন, এদেশে কি জার্নালিজম করবে, বিলেত আমেরিকা চলে যাও। তখন আমার এমনই অবস্থা যে গায়ে জামা থাকলে পায়ে চটি থাকে না, চটি থাকলে জামা থাকে না, চা খেলে ট্রামে চড়তে পারি না, আর আমি যাব বিলেত আমেরিকা। বললাম, কি যে বলেন, আমি বিলেত আমেরিকা যাব কিভাবে? কেন, কি অসুবিধা? পাসপোর্ট ভিসা সব হয়ে যাবে। আমি হেসে বলি, অত টাকা পাবো কোথায়? জালাঞ্জি আমার কাঁধে হাত রেখে বললেন, তার জন্য চিন্তা করো না, সে দায়িত্ব আমার। আমি স্তম্ভিত হয়ে ওর দিকে তাকাই, মুখে যেন কথা আসে না। জালাঞ্জি হেসে বললেন, তোমাকে আমি ভালোবাসি, তোমার মতো সৎ বুদ্ধিমান ছেলের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি যদি যেতে চাও তাহলে রবিবার দুপুরের দিকে চলে এসো, তোমার সঙ্গে আরও কয়েকটা জরুরি বিষয়ে আলোচনা করব। রবিবার দুপুরে আমি হাজির হতেই জালাঞ্জি 2 হাত বাড়িয়ে আমাকে বুকের মধ্যে টেনে নিলেন। সাবিত্রী চা দিয়ে গেল। আমরা জার্নালিজম, বিলেত আমেরিকা নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম। তারপর জালাঞ্জি হঠাৎ প্রশ্ন করলেন, সাবিত্রীকে তোমার কেমন লাগে? এ প্রশ্নের রহস্য বুঝতে না পেরে আমি সহজভাবেই বললাম, সাবিত্রী সত্যিই ভালো মেয়ে। আমার সাবিত্রী সত্যিই ভালো মেয়ে। আমি চাই না এই মেয়েটা কোনো কনজারভেটিভ মারোয়ারি পরিবারে গিয়ে কষ্ট পাক। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, একাগ্র মনে শুনছি ওর কথা। আমি ভাবছিলাম, তুমি যদি সাবিত্রীকে বিয়ে করো তাহলে আমি তোমাদের বিলেত আমেরিকা পাঠিয়ে দেব। হ্যাঁ? ওর কথা শুনে আমি বোবা হয়ে যাই। জীবনে সেটেল করার জন্য তোমাদের যা কিছু দরকার তার ব্যবস্থা আমি করব, কিন্তু তোমরা এদেশে থাকতে পারবে না। ওর কথায় আমি এমন বিস্মিত ও লজ্জিত হয়ে পড়ি যে আমি কোনো কথা বলতে পারি না। উনি আরো অনেক কথা বললেন। সব শেষে বললেন, যা বললাম তা ভেবে দেখো, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি সাবিত্রীর সঙ্গে কথা বলতে পারো, মেলামেশাও করতে পারো, তারপর সব কিছু ভেবে আমাকে জবাব দিও। পরের দিন সোমবার অনেক দ্বিধা সংকোচের সঙ্গেই সাবিত্রীকে পড়াতে গেলাম। যথারীতি জালাঞ্জি ছিলেন না, ওর মা ঘুমুচ্ছেন ভেতরের ঘরে। মনের মধ্যে এমন একটা চাপা উত্তেজনা বোধ করছিলাম যে শেষ পর্যন্ত আর চেপে রাখতে পারলাম না। বললাম, তুমি কি জানো কাল তোমার বাবা আমাকে কি বলেছেন? ও মুখ নিচু করে বলল, জানি। সব কথা শুনেছ? তুমি মত দিয়েছ? সাবিত্রী মুখ উঁচু করে না, মুখ নিচু করেই বলে, বাবা আর আপনি যা ঠিক করবেন তাই হবে। তোমার কোনো মত নেই? মুখে না, শুধু মাথা নেড়ে বলল, না। কিন্তু তুমি কেন আমার মতো একজন গরিব বাঙালির ছেলেকে বিয়ে করবে? সাবিত্রী জবাব দেয় না। এবার আমি হেসে বলি, কি হলো, আমাকে বুঝি তোমার পছন্দ না? আমি তো তা বলিনি।
কিন্তু আমাকে ভালো লাগে তা কি বলেছ? ও এবার মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে আমার সত্যি ভালো লাগে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি কথাই বলছি। আমাকে বিয়ে করবে? আপনি বললে নিশ্চয়ই করব। করবে? বললাম তো, আপনি বললে নিশ্চয়ই করব, কিন্তু তার আগে আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। কি কথা? অনেক কথা। বলো, কি বলতে চাও? না না, আজ না, আরেকদিন বলবো। তাছাড়া এখানে বসেও সে কথা হবে না, অন্য কোথাও বলবো। তারপর একদিন কলকাতার এক নির্জন প্রান্তে বসে সাবিত্রী আমাকে সব কথা বলেছিল। সে বিবাহিতা, কিন্তু পণের টাকা পুরোপুরি না পাওয়ায় শ্বশুরবাড়ি থেকে সে নির্বাসিতা। সে কি? হ্যাঁ, আমাদের সমাজে হরদম এ ঘটনা ঘটছে। কে তোমাকে তাড়িয়েছেন? শ্বশুর শাশুড়ি নাকি স্বামী? আমার স্বামী খুবই ভালো, কিন্তু তার তো কিছু করার নেই। শ্বশুরমশাই যতদিন বেঁচে আছেন ততদিন তার কথার কোনো দাম নেই। আমি চুপ করে ভাবি। সাবিত্রী বলে, আমাদের সমাজের ঘরে ঘরে এই সমস্যা। কেউ আত্মহত্যা করে, কেউ লুকিয়ে চুরিয়ে হাজার রকম অন্যায় করে। আমার মতো মেয়ের বাবা মাকেও সমাজে বহু কথা শুনতে হয়। কিন্তু তোমার বাবা কি সত্যি তোমাকে আবার বিয়ে দিতে চান? হ্যাঁ, কিন্তু লুকিয়ে। সাবিত্রী থেমে বলে, তাছাড়া আপনি যদি সত্যি সত্যি আমাকে বিয়ে করেন তাহলে তো সেদিনই আমাদের বাইরে পাঠিয়ে দেবেন। আমি আবার চুপ করে ভাবি। সাবিত্রীও চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরেও বলে, একটা লোক কথার খিলাপ করায় বাবা বিয়ের সময় পুরো 1.5 লাখ টাকা দিতে পারলেন না। বাবা বারবার আমার শ্বশুর মশাইকে বললেন 3 মাসের মধ্যে বাকি 70,000 টাকা দিয়ে দেবেন, কিন্তু শ্বশুর মশাই আমাকে 1 মাস পরেই পাঠিয়ে দিলেন। তারপর বাবা নিজে টাকা নিয়ে গিয়েছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু শ্বশুরমশাই তাকে প্রায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তারপর আর কোনো যোগাযোগ নেই? না। এবার আমি বলি, দুটো একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক জবাব দেবে তো? হ্যাঁ। তোমার স্বামী কি সত্যি তোমাকে ভালোবাসেন? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ। তুমিও তোমার স্বামীকে ভালোবাসো? ও আবার মাথা নেড়ে বলল, হ্যাঁ। তোমার কি মনে হয় তুমি আবার তোমার স্বামীর কাছে ফিরে যেতে পারবে? শ্বশুরমশাই মারা গেলেই ও আমাকে নিয়ে যাবে। উনি কি সে কথা তোমাকে বলেছেন? না, বলেননি, কিন্তু আমি জানি। উনি কি তোমাকে চিঠিপত্র লেখেন? না। তাহলে কি করে জানলে উনি তোমাকে আবার নিয়ে যাবেন? উনি আমাকে নিশ্চয়ই নিয়ে যাবেন। তুমি তার জন্য অপেক্ষা করবে তো?
আপনি অপেক্ষা করার সময় দিলেই অপেক্ষা করব। আমি হেসে বলি, আমি বললেই অপেক্ষা করবে? এখন তো আপনার উপরেই সব কিছু নির্ভর করছে। আমি আবার হেসে বলি, হ্যাঁ, তুমি নিশ্চয়ই অপেক্ষা করবে। তোমার স্বামী নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবেন। সাবিত্রী যেন আমার কথা শুনে চমকে ওঠে, জিজ্ঞেস করে, আপনি আমাকে বিয়ে করবেন না? বিলেত যাবেন না? আমি হাসতে হাসতে মাথা নেড়ে বলি, না, বিয়েও করব না, বিলেতেও যাব না। আমি জানি সেদিন, সেই মুহূর্ত থেকে সাবিত্রী আমাকেও ভালোবাসে। তারপর কাজকর্মের অছিলায় সাবিত্রীকে বাংলা শেখানো ছেড়ে দিলেও যাতায়াত মেলামেশা বন্ধ হলো না, বরং বাড়ল। দুজনের মাঝখানের দূরত্বও অনেকটা কমে গেল। জালানজি কিছু বলার আগেই সাবিত্রী ওর বাবা মার সামনেই আমাকে বলে, হঠাৎ না বলে পালিয়ে যেও না, আমি পুরি ভাজছি। না, আমি হঠাৎ পালাই না, ওর হাতের পুরি সবজি খেয়েই আসি। এমনি করেই চলছিল দিন। তারপর আমি জীবন যুদ্ধে দিকভ্রষ্ট নাবিকের মতো দিশেহারা হয়ে যাই। সাবিত্রীর কাছে যাবার সময় হয় না। তারপর তো কলকাতা ছেড়েই চলে গেলাম। 2-3 বছর পর জালানজির সঙ্গে দেখা হয়েছিল দমদম এয়ারপোর্টে। শুনেছিলাম সাবিত্রীকে তার স্বামী নিয়ে গেছেন, একটা ছেলেও হয়েছে। রাজধানী এক্সপ্রেসের প্রায়ন্ধকার কামরায় বসে বসে সেই সব কথাই ভাবছিলাম। হঠাৎ সাবিত্রী ওর সিট থেকে উঠে এসে আমার মুখের সামনে মুখ নিয়ে জিজ্ঞেস করল, ঘুমোচ্ছ? না। হা ভগবান, তবে এতক্ষণ চুপচাপ কি করছিলে? তোমার কথা ভাবছিলাম। সত্যি? সত্যি। আমিও এতক্ষণ বসে বসে তোমার কথাই ভাবছিলাম। এখানেই শেষ হলো নিমাই ভট্টাচার্যের ছোট গল্প ফ্ল্যাশব্যাক। আবারও দেখা হবে নতুন কোনো গল্পের পথে। আজ আসি।